যেটা অমৃতার সিনহা সবচেয়ে বেশি বিপদে ফেলতে চলেছে, সুপ্রিম কোর্টের থেকে বেশিও আমি বলবো। কারণ অমৃতা সিনহার কাছে পুরো বিচার করতে বলেছে। অমৃতা সিনহা বলেছে যে এক্সপায়ারি অফ প্যানেলের পর থেকে যারা যারা চাকরি পেয়েছে লিস্ট দিন। মজা তো এখানেই, যারা আজকের গলা ফাটাচ্ছে না, যে মানে শামীমকে নিয়ে বলছে, আমাকে নিয়ে বলছে না, তারা এবারে নিজের গর্তে ঢুকে যাবে। কোথায় যাবে এবারে তারা দেখুক, তাদের মুখোশটা মানুষ আবার বুঝে যাবে। যে একটা হচ্ছে কি 19/12/2019, 19/12/2019 নবম দশমের এক্সপায়ারি অফ প্যানেলের শেষ ডেট। আরটা হচ্ছে কি 17/12 সম্ভবত 17/12/2019, এইটা হচ্ছে কি একাদশ দ্বাদশ, এইটা সম্ভবত আর কি এই একাদশ দ্বাদশ। এরপরে যারা যে 3টে থেকে 4টে আরও কাউন্সিলিং হয়েছে তারা চলে গেছে, সেটা প্রায় 569। এই 569 ক্যান্ডিডেট এখনো ঘাপটি মেরে বসে আছে। এইটা অমৃতা সিনহার কাছে তাদের জমা দিতে হবে। অদ্ভুত কথা, আমি এটা ডাইরেক্ট জানলাম, স্কুল সার্ভিস কমিশন বলেছে, নির্লজ্জের মতো বলেছে, ওই যে এরপরে যে কটা বেআইনিভাবে কাউন্সেলিং করেছি সেই কটার নাম কিন্তু হুজুর আপনার কাছে দেবো, পাবলিক ডোমেনে দেবো না। কেন পাবলিক ডোমেনে দেবেন না? কারা এই রকমভাবে চাকরি পেয়েছে, পয়সার বিনিময়ে হোক অন্য কিছুর বিনিময়ে হোক, তাদেরকে কেন জনমানুষের সামনে তুলে ধরবেন না? এইটা 1806 জন জনমানুষের সামনে তুলে ধরেছেন, তাহলে আর ওই কজনের তাদের কেন তুলে ধরবেন না? এতে কি খেলা আছে আপনাদের? আর ব্রাত্য বসু যেটা বলছেন, আমি তো বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, ব্রাত্য বসু আমার সঙ্গে ওপেন চ্যানেল ফোরামে বসুক, ভদ্রভাবে ওনার মানে অন্তত পক্ষে জামাটা আমি খুলে নেব, ভদ্রভাবে বলছি, যে উনি যে বলছেন সঠিকভাবে হয়েছে। এরকম স্বচ্ছতার সাথে পরীক্ষা সারা ভারতে কোথাও হয়। একজন শিক্ষামন্ত্রী অধ্যাপক তিনি এত যে অসত্য কথা বলেন, সেটাই পশ্চিমবঙ্গের এই ব্রাত্য বসু দিয়ে প্রমাণ করে দিল। এত অসত্য কথা বলে, এত মিথ্যাবাদী বলা। দেখুন, যদি স্বচ্ছভাবে হয় তাহলে সামথিং বর্মন যে টেন্টেড, সে বসলো কি করে? আরো অনেক যাদের বয়স মানে অনেক আগে বয়স 96-97, তারা বসলো কি করে? যারা টেন্টেড কিন্তু পিএইচ দিয়ে বসলো কি করে? কোনো যারা টেন্টেড তারা পিএইচ হোক আর যেই হোক কেউ বসতে পারবে না, তাহলে এতগুলো বসলো কি করে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়ে বললো, হুজুর আপনি যখন বলছেন তাহলে এদেরকে বাতিল করে দেবো। তার ব্রাত্য বসু কি এটা দেখতে পাচ্ছেন না, না এটা শুনতে পাচ্ছেন না? আসলে একটা গলার জোরে বলছেন তো বলছেন, আর কিছু নয়। যে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, যা ভেরিফিকেশন হচ্ছে, তাতে অনেক বাদ যাচ্ছে, এবং সেখানে টেন্টেড ক্যান্ডিডেটরাও এসেছে। তাহলে আপনারা জানতেন যে এইগুলো টেন্টেড, তবু তারা পরীক্ষায় বসলো কেন? প্রথম তো ধরা পড়লো বর্মন, তাহলে তারা পরীক্ষায় বসলো কি করে? আর আপনি কি করে বলেন যে আমি স্বচ্ছভাবে সুন্দরভাবে এটা করছি? এবং এই যে মাননীয় অমৃতা সিনহার কাছে তিনি অর্ডার দিয়েছেন 10 ডিসেম্বরের মধ্যে যতজন যত ওএমআর সিট আছে 2025-এ সব করতে হবে, এখানে কেলেঙ্কারি ধরা পড়বে। যদি কেউ ওএমআর সিট নিয়ে আলাদা একটা ওএমআর সিট গোল করে দেয়, ধরা পড়বে কেন? সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ধরা পড়বে। 2 নম্বর হচ্ছে কি, এটা টেকনিক্যাল দিক আমি বলছি, যখন পরীক্ষা দিয়েছিল পরীক্ষার হলে যে ওএমআর সিটের যে নম্বর, সেটা কিন্তু অ্যাটেন্ডেন্সে লিখেছিল। এখন যদি অন্য ওএমআর সিটে সব গোল করে দেয়, তাহলে কিন্তু ওই নম্বরে এই নম্বর মিসম্যাচ করবে। এটা ব্রাত্য বসু কিন্তু জানেন না, আন্দাজে উনি বলে দিচ্ছেন। আর 10 নম্বরটা কেন দিয়েছে, কি জন্য দিয়েছে, সেটা তো কোর্টে এখন বিচারাধীন। যে এইবারে ব্রাত্য বসুর অ্যাকচুয়ালি বলার কিছু নেই, কুকর্ম হচ্ছে সেটা কিন্তু উনি জানেন যে কুকর্ম হচ্ছে এখানে, কারণ বুক ফুলিয়ে উনি বলতে পারবেন না যে উনি স্বচ্ছভাবে নিয়োগটা করছে বা নিয়োগটা হবে। কারণ বিচারপতি, মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার পরিষ্কার বলেছেন, কে বলেছিল, আমি কি অর্ডারে কোথাও লিখেছি নতুন পদ্ধতিতে করুন? তিনি অর্ডারে লেখেনি, কিন্তু তিনি তো বলেছেন যে বলুন এটা কোন পদ্ধতিতে আপনারা করেছেন। এবারে এটা তো, এবং বলেছে যে মানে কি বলবো, ভিলেন ইন দ্য পিচ, তাই না, শান্তির শয়তান, সেটা কি কল্যাণ ব্যানার্জিকে বললো? সেটা কি ব্রাত্য বসুকে বলেনি?
সেটা কি মমতা ব্যানার্জিকে বলেন? এদের দুজনের তো গায়ে লাগা উচিত যে শান্তির শয়তান মানে তো আপনাদের প্রতিনিধি সে, তাহলে তাকে সঞ্জয় কুমার বলল কেন মাননীয় বিচারপতি? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি বুঝেছে যে এদের, এবং এক জায়গায় বলেছে মানে অবজারভেশনে যে আপনাদের সদিচ্ছা নেই নিয়োগের। সেটা অমৃতার সিনহা এইবার আস্তে আস্তে বার করবে, কারণ অমৃতা সিনহা খুব তাড়াতাড়ি ডেট দিচ্ছে, সামনে সোমবার ডেট আছে। অর্থাৎ আপনি বলুন তো, যে যারা অযোগ্য এক্সপায়ারি প্যানেলের পরে যারা চাকরি পেয়েছে তাদেরটা বলেছে চুরিয়ে লুকিয়ে বিচারপতির কাছে দেবো। কেন ওপেন ডোমেনে দিলে কি হবে? তাদের মুখোশগুলো একটু দেখুক, যারা অনেকে আন্দোলন করছে তারা দেখুক। এবারে যারা এই 2016-তে ফেল করেছে, একবার এই যে ফ্রেশ সিলেকশনে ফেল করেছে, কারা? কমার্সের যারা মানে যেটা হচ্ছে কি মাধ্যমিকের যে সাবজেক্ট নেই, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং ফিলোসফি এবং সংস্কৃত, এরা যারা ফেল করেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা, হয়তো তারা যোগ্য সত্যি, তারা ফেল করেছে, তাদের তারা তো আর 9-10-এ নেই, তাহলে তারা কিভাবে, তাদের কিভাবে প্রবেশ করাবে? কোনোদিন তো নিয়ম নেই যে প্রবেশ করাবে। ফ্রেশ সিলেকশনের মধ্যে রিক্রুটমেন্ট করতে বলেছে, তারা ব্যর্থ হয়েছে, তারা ফেল করেছে, এবং অনেকে যারা আন্দোলনে আছে তারাও ফেল করেছে, তাহলে তাদেরকে প্রবেশ করাবেন কি করে? আমি বিকাশ দা, ফিরদাউস শামীম বললে ওদের গায়ে ঝাল লেগে যায়। হ্যাঁ, যে যোগ্য তা ওখানে ফেল করলেন কেন? আরও তো অনেক যোগ্য তারা পাশ করেছে বুক ফুলিয়ে, তাহলে ফেল করলেন কেন? আন্দোলনে আপনারা গেছেন, আমি বিকাশ দা, শামীম বললেই এত রাগ। এবং স্যার তারা বলছে, যারা আন্দোলনের মুখ, তারা বলছে যে এই যে মামলা করে করে উকিলগুলো, যাদের একটা করে চেয়ার ছিল এই হাইকোর্টে, তারা একটা করে গোটা চেম্বার কিনে নিয়েছে। যে যারা এটা বলছে তারা কি করেছে জীবনে? তারা স্কুলে গেছে, অনেকে ফাঁকি মেরেছে আর চলে এসছে। এরা তো রীতিমতো লড়ে লড়ে পেশাটাকে আরো সেরা করে তবে তো এসছে, মানুষ ওদের কাছে আসছে কেন? কিন্তু আপনারা স্কুলের শিক্ষক শিক্ষিকা, আপনারা যে আন্দোলনে এসেছিলেন, কোনো অভিভাবক আপনাদের পাশে এসেছিল? কোনো স্টুডেন্ট আপনাদের পাশে এসেছিল? কারণ আমরা যে সময় শিক্ষক শিক্ষিকার পেশায় আমরা যে সময় প্রবেশ করেছিলাম, ছাত্রছাত্রী তথা অভিভাবকের সঙ্গে আমাদের আত্মার টান ছিল, কারণ যে কোনো অনুষ্ঠানে সব জায়গায় আমরা কিন্তু যেতাম। আজকের মামলা করছে যারা, আমরা যারা এই যে দুর্নীতির প্রতিবাদ করছি, মামলা যারা করছে করুক, কিন্তু স্কুল সার্ভিস কমিশন, আপনি বিকাশবাবুর হচ্ছে কি দোষ দেখছেন? দেখুন না, আপনি বিকাশ ভবনের দোষটা দেখবেন না? বিকাশ ভবনে তো সবচেয়ে বড় দোষ। তাহলে মামলা করতেই পারে, কিন্তু আপনার যদি নানা রকমের অসামঞ্জস্য থাকে, আপনার মধ্যে যদি কোনো রকমের ফাঁক ফোকর থাকে, তাহলে তো ধরা পড়বেই। কারণ একটা ফাঁক ফোকর অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধরেছে, ঠিক আছে, সেটা ডিভিশন বেঞ্চ ধরলো, আবার সেটা সুপ্রিম কোর্ট ধরলো, তাহলে দোষটা কার? দোষটাই ফিরদাউস শামীম আর বিকাশদার দোষ যে বলুন, আপনারা অনেকে অযোগ্যতার সঙ্গে, কেউ টাকা দিয়ে, কেউ দহরম করে, কেউ পেছন থেকে ধাক্কা মেরে ঢুকেছেন, এটা তো পরিষ্কার। আর ফ্রেশারদের উপরে রাগ কেন? ফ্রেশাররা তারা নির্দিষ্ট নম্বরের বাইরে 10 নম্বরে কেন পরীক্ষা দেবে? সুতরাং মাননীয় অমৃতা সিনহা অবশ্যই সুন্দর সেরা রায় দেবেন, এবং তিনি এমন রায় দেবেন পশ্চিমবঙ্গে সুনামি হয়ে যাবে, আমি বলে দিলাম। সুনামির থেকে ভয়াবহ রায় দিতে চলেছেন মাননীয় অমৃতা সিনহা, এবং হয়তোবা তিনি ফ্রেশারদের আলাদা পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারেন, বলতে পারেন যে ফ্রেশাররা তোমরা আলাদা পরীক্ষা করো নাও। কিন্তু যারা এসএলএসটি 2016-তে যোগ্য প্রার্থী যারা ফেল করেছে, তাদের কিভাবে নিয়োগ হবে? আর একটা মারাত্মক পয়েন্ট মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন যে 45% পেয়ে যারা গ্র্যাজুয়েশনে বিএড করে তারা ওখানে চাকরি করছে, তাদেরকে এই সরকার পরীক্ষা দিতে দেয়নি, বলেছে 50% পেতে হবে। তাহলে একটা বড় অংশ তারা পরীক্ষা বসতে পারেনি। আরেকটা বলেছে বয়স যাদের চলে গেছে তারা পরীক্ষা বসতে পারেনি। তাহলে এই দুটো অংশকে কিভাবে নতুনভাবে পরীক্ষা করাবে? তাদের সুযোগ দেবে কিভাবে? সুতরাং পুরো প্যানেল ক্যান্সেল হওয়া ছাড়া আর কোনো গতি নেই। মানে এই যে 2025-এ পরীক্ষা হলো, সেই 25-এর এই যে প্যানেল, এটাও ক্যান্সেল হওয়া ছাড়া কোনো গতি নেই, আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। কারণ সুপ্রিম কোর্ট বলেছে 45%-এ যারা পরীক্ষা দিয়ে শিক্ষক শিক্ষিকা হয়েছে তাদেরকে হঠাৎ করে নতুন রুলে কেন বললেন 50% ছাড়া পরীক্ষা বসতে পারবে না? তাহলে তাদেরকে মর্যাদা দিতে হবে, সুপ্রিম কোর্ট অবজারভেশনে বলেছে। অমৃতা সিনহা আশা করি সেটা দেখবেন। সুতরাং তাদেরকে কিভাবে রিক্রুট করবে? আরেকটা পরীক্ষা নেবে কি?
নিশ্চয়ই সম্ভব নয় আর একটা পরীক্ষা নেওয়া। তাহলে কি হবে? সুতরাং মাননীয় বিচারপতি অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি হাত খুলে তিনি বিচার দেন করেন। এইবারে কিন্তু আরও সুপ্রিম কোর্টের পাওয়ারে তিনি আরও বলিয়ান হয়ে গেছেন, তিনি কিন্তু হাত খুলে রায় দেবেন।